প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নৃশংস খুনের প্রতিবাদ, চাঁদাবাজি, খুন সন্ত্রাস বন্ধের দাবি, ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগুচ্ছে না জাতীয় ঐকমত্য কমিশন। দৈনিক যুগান্তর, সোহাগ হত্যাকাণ্ড নিয়ে অপরাজনীতি, ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি, ঢাকা ওয়াশিংটন দ্বিতীয় দফা বৈঠক শেষ, কিছু বিষয় এখনো অমীমাংসিত। দৈনিক সমকাল, দলের শুদ্ধি অভিযান চালাবে বিএনপি, দুষছে পুলিশকেও, দেশজুড়ে বিক্ষোভ, শাস্তি দাবি, মত বিনিময় সভায় তারেক রহমান, নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার। কালের কণ্ঠ, তারেক রহমানের প্রশ্ন, সরকার মব সৃষ্টিকারীদের প্রচ্ছন্ন প্রশ্রয় দিচ্ছে কিনা, মহা চ্যালেঞ্জে পোশাক খাত। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন, মব সরকারের প্রচ্ছন্ন মদত আছে কিনা তারেক রহমান প্রশ্ন তুলেছেন, কঠোর বিএনপি অপরাধ করলেই শাস্তি। মানব জমিনের শিরোনাম, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে রাজনৈতিক বিভাজন স্পষ্ট, অনিশ্চয়তা ঘনীভূত। নেপথ্যে কি, দেশজুড়ে ক্ষোভ, সোহাগ হত্যাকাণ্ড। কালবেলার শিরোনাম, বেপরোয়া 53 এজেন্সি, ধৈর্যের পরীক্ষায় চাপ বাড়ছে বিএনপির। খবরের কাগজ, বিক্ষোভে উত্তাল সারা দেশ, শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিএনপির জন্য সতর্কবার্তা, বিব্রত হাইকমান্ড। দেশ রূপান্তর, অদৃশ্য শক্তি, সক্রিয় নির্বাচন বিলম্বে। দৈনিক জনকণ্ঠ, চাঁদার দাবিতে নৃশংস খুন, নৃশংস হত্যাকাণ্ডে উত্তাল সারা দেশ। আমার দেশ, নারকীয় হত্যায় রাজনীতিতে ঝড়, পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো WHO। দৈনিক করতোয়া, সোহাগ হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্নমত, বিব্রত বিএনপি, দেখছে ষড়যন্ত্র। দৈনিক রূপালী বাংলাদেশ, দুর্নীতিবাজের খোঁজ, দুর্নীতির আখড়ায়, অপকর্মে জড়িত ছিল খুনি চক্র, পুরনো ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড। আলোকিত বাংলাদেশ, খুনি তাজাবাদের আস্তানা ভেঙে দাও, স্লোগানে উত্তাল দেশ। দৈনিক ইনকিলাব, ফায়দা নিচ্ছে কারা, পৈশাচিক হত্যাকাণ্ড নিয়ে অপরাজনীতি, নতুন সংকটের পূর্বাভাস, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। আপনি শিরোনাম শুনলেন, পুরনো ঢাকার সেই নির্মম হত্যাকাণ্ড, সোহাগ হত্যাকাণ্ড নিয়ে এখন সারা দেশে তোলপাড়। তারেক রহমান প্রশ্ন তুলেছেন যে নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার, মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দিচ্ছে কিনা তিনি প্রশ্ন তুলেছেন। একইভাবে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ। কিন্তু যে কথাটি আলোচিত হওয়া খুব জরুরি, যে আন্দোলনে সবাই একসাথে আন্দোলন করলেন, সেই সময়ে আজকে গতকাল তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান উঠলো এই রাজধানী শহরে। পরিস্থিতি কি বলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। যে হত্যাকাণ্ডটি ঘটেছে, যে কোনো হত্যাকাণ্ডই নিষ্ঠুর অবশ্যই। আর পুরন ঢাকায় এর আগে বিশ্বজিতের হত্যাকাণ্ড, এই যে সোহাগের হত্যাকাণ্ড সারা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। গত এক বছর 5ই আগস্টের পর বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী হেন অপরাধ নাই যে অপরাধগুলো করছে না। তারা তাদের দলের কোনো নির্দেশ মানছে না, কিন্তু আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, তারা ইতিহাস, ঐতিহ্য, গণতন্ত্র, মানবাধিকার, তাদের 31 দফা, তারা কি কি করতে চায়, সমস্ত বিষয়গুলো তারা জানে। শুধুমাত্র তাদের অপরাধের কারণে 1.5 দশকের একটা অবর্ণনীয় কষ্ট ভোগ করা একটা রাজনৈতিক দল, তার প্রধান থেকে একেবারে তৃণমূল পর্যন্ত নিষ্ঠুর নিপীড়নের শিকার সেই দলটি মাত্র 1 বছরে এই ধরনের একটা বিপর্যয়কর অবস্থায় পড়ে গেল। যে কাজটি তার প্রতিপক্ষ 15 বছর করতে পারেনি, সেই কাজটি তার দলের নেতাকর্মীরা করে দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের অনেক কর্মীর অপরাধের মাত্রা থেকে গত 1 বছরে বিএনপির অনেক কর্মীর অপরাধের মাত্রা অনেক গুণে বেড়ে গেছে। সরকারের পক্ষ থেকে কতগুলো পদক্ষেপ আশা করা হচ্ছে, কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সরকার অজ্ঞাত কারণে
এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তারেক রহমান গতকাল যেটা প্রশ্ন তুলেছেন যে সরকার কি এই ধরনের ঘটনায় মব সৃষ্টি আমি ওই পয়েন্টগুলোতে আসছি। আর বিএনপি একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের রিক্রুটিং সিস্টেম, আমি একটা বামপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু বিএনপির মতো দলগুলো এদের রিক্রুটিং সিস্টেমটা কিন্তু আমাদের মতো না, আমাদের দীর্ঘ সময় পার করতে হয়। আচ্ছা, নানা রকমের স্ক্রিনিং এর ভেতর থেকে আমরা কতগুলো জায়গায় আসি, দায়িত্ব পালন করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিএনপির মতন দলগুলোতে সেই ব্যবস্থাটা নাই, এলেই হয়ে যায়, আসলেই আপনি সদস্য হতে পারেন। গতকালকে জামাতের এক নেতা বলেছে আমি বিএনপি থেকে পদত্যাগ করলাম। আচ্ছা, যদিও তার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে জামাতের নেতা বিএনপির পদত্যাগ, ইসের তার এলাকায় তিনি দাঁড়িপাল্লা ইলেকশন করতে চান, ঘোষণা দিয়েছে, নিউজও হয়েছে। তো এই ধরনের ব্যবস্থাগুলো করা যায়, কিন্তু বিএনপির যে রিক্রুটিং সিস্টেমটা, সেই সিস্টেমটাই যে স্ক্রিনিং এর সিস্টেমটা নাই। কিন্তু বিএনপি কতগুলো পদক্ষেপ গ্রহণ করছে। প্রসঙ্গটা তুললেন, একটু প্রসঙ্গ আলোচনা করতেও হয়। বিএনপি যে ভুলটা করছে, আওয়ামী লীগ তো বোধহয় ওই ভুলটাই করেছিল, যে তাদের দলের ভিতরে কারা ঢুকলো না, এবং পরবর্তীতে কাদেরকে দেখা গেলো কোথায়, সেটাও তো প্রশ্ন। এবং বিএনপিতে আওয়ামী লীগের মতো বিএনপির ভেতরে ওই পক্ষগুলো নেই, এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে অনেক বছর ধরে বিএনপির রাজনীতির সাথে আছে, তাদের ত্যাগ আছে, তাদের অবদান আছে, নির্যাতন আছে, সেই মানুষগুলোর মধ্যে একটা বিরাট অংশ এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এখন একটা রাজনৈতিক দল, তার পক্ষে আসলে কতটুকু অ্যাকশন নেওয়া সম্ভব? কেউ যদি অপরাধ করে, তার হাতে তো পুলিশ নাই, তার হাতে কোর্ট কাচারি নাই, বিচার ব্যবস্থা নাই, সুতরাং সে একজন কর্মীকে সর্বোচ্চ বহিষ্কার করতে পারে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে এই যে মহাখালীতে একটা হোটেলে বিএনপির কয়েকজন নেতা সেখানে একটা নিষ্ঠুর তাণ্ডব চালালো, এবং তাণ্ডব চালানোর পরে বিএনপি তাদের ভেতর থেকে যে পালের গোদাটা, তাকে বহিষ্কার করেছে। কিন্তু সরকার কি তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে? না। একই প্রশ্ন কিন্তু এই সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপারে এসছে, যে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে মূল আসামিকে ছেড়ে অন্য কাউকে। সরকারের মধ্যে সরকার রাজনীতি নিয়ে একটা পলিটিক্স করছে, রাজনীতি নিয়ে পলিটিক্স করছে। আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে সরকারের একটা সুদূর প্রসারী টার্গেট আছে। সরকার শুধু কিন্তু এখন সরকার না, সরকারের সঙ্গে আরো অনেকগুলো পকেট আমি দেখতে পাচ্ছি। এই যে মব সন্ত্রাসের কথা বললেন, এটা নিয়ে বাংলাদেশে এখন সব থেকে আলোচিত বিষয় হচ্ছে মব সন্ত্রাস। সরকারের উপদেষ্টারা পর্যন্ত এটি নিয়ে উষ্মা প্রকাশ করছেন, বিব্রত বোধ করছেন। একই সঙ্গে সরকারের একটা গুরুত্বপূর্ণ উইং, সরকারের প্রেস উইং, তারা প্রতিনিয়ত মবের পক্ষে যেভাবে যুক্তি তুলে ধরছেন, আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছি, তারা প্রেসার গ্রুপ বলছে, এবং তারা নানাভাবে পুরনো ঘটনাকে সামনে এনে তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, আগে একজন দিতেন, এখন তার পুরো টিমটাই দিচ্ছেন। তো এই ঘটনাগুলো যদি এভাবে বলতে থাকেন, যারা মব সন্ত্রাস করছে তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয় যে না, আমার পক্ষে হয়তো কেউ না কেউ আছে। এবং যারা মিডিয়াতে এসে বলছেন, তারা যে গোপনে এই মব সন্ত্রাসের সাথে যারা ভূমিকা রাখছে, তাদের সাথে কোনো সংযোগ রাখছেন না, এটা আমি বিশ্বাস করি না। হলেও হতে পারে উৎসাহ দেওয়ার জন্য। সেকেন্ড জায়গাটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা। আমি একটা প্রশ্ন করি, আমি কালকেও বলেছি যে উনি টেলিভিশন এইগুলো দেখেন কিনা আমি জানি না, মিডিয়া পড়েন খেয়াল করেন কিনা আমি জানি না, তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে কথাগুলো বলছেন, আচ্ছা পৃথিবীর কোন দেশের, ইউরোপ, আমেরিকার যে দেশগুলোর শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে অনেকটা তিনি দীর্ঘদিন ধরে সেখানে কাজ করেছেন, আচ্ছা সেই সব দেশের প্রধানমন্ত্রীর বা সরকার প্রধানের, রাষ্ট্রপ্রধানের সব থেকে ঘনিষ্ঠ কর্মকর্তাদের একটি অংশ, তারা যদি বিনা বিচারে মানুষকে পিটিয়ে মেরে ফেলার পক্ষে অনবরত যদি যুক্তি উৎপাদন করে, তাহলে ওই উইং অথবা পুরো সরকারটা জনগণের মুখোমুখি হতো কিনা। কিন্তু আমাদের এখানে সেটি হতে হচ্ছে না। বিএনপির যে অভিযোগটা করেছে, আমি আপনাকে মনে করিয়ে দেই, সরকারের যে অ্যাকশনগুলো, এটা একেবারে সেক্টর টু সেক্টর, কোথাও তারা নজর দিচ্ছেন, কোথাও দিচ্ছেন না। আমি উদাহরণ হিসাবে বলি, গাজীপুরে কয়েক মাস আগে আপনার মনে আছে, ওই হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হলো, এবং তারা অভিযোগ করলেন যে আমাদের গাড়িতে 15-16 জন যুবক এসে হামলা করেছে। পুরো ওই ঘটনাকে কেন্দ্র করে 100-র বেশি মানুষকে গ্রেপ্তার করা হলো। 15 জন যদি আক্রমণ করে, 20 জন যদি আক্রমণ করে, আর আপনি যদি 100 জনকে ধরেন, তাহলে 80 জন নিরপরাধ মানুষকে আপনি ধরেছেন। কে ধরলো?
সরকার ধরলো, পৃথিবীর কোন দেশের সরকার এই কাজটা কি করতে পারে? আমাদের এখানে হচ্ছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা ছিল অনেক বেশি। কেন বেশি? আপনি বলতে পারেন যে অনেকেই বলে গত 1.5 দশকে তো এখানে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে নানা রকমের নিষ্ঠুর আচরণ হয়েছে। রাইট, স্বীকার করি, শুধু স্বীকার করি না, বলেছি, রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছি, আক্রান্ত হয়েছি, অনেক ধরনের হুমকি এসেছে, কেউ কেউ ঠাট্টা মশকরা করেছে। কিন্তু আজকে যারা ক্ষমতা আছেন, আসিফ নজরুলের পরিবারের কেউ গত 15 বছর আওয়ামী লীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হননি। না, সেটা কেনই আমি এই কারণে বলছি রেজা ভাই, যে ইলিয়াস আলীর পরিবার ক্ষতিগ্রস্ত, চৌধুরী আলমের পরিবারের যে ক্ষোভ, নিশ্চয়ই এই সরকারের ওই ওয়াহিদুদ্দিন মাহমুদের ক্ষোভ একরকমের হবে না। বিএনপির হাতে যদি এই ঘটনাগুলো ঘটতো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যাদের হাতে ঘটনাগুলো ঘটছে তাদের কাছ থেকে তো আমরা বেটার কতগুলো পারফরম্যান্স আশা করি। ঠিক আছে, আপনার ক্ষোভের কথা শুনলাম, একেবারে ছোট্ট করে শেষ দিকে আমরা অনুষ্ঠানে, তাহলে হচ্ছে কি? হচ্ছে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তাই দেশের বাইরের থেকে উস্কানি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সবসময় একটা অস্থিতিশীল অবস্থা থাকুক, আমরা বহুদায় গ্রুপে বিভক্ত থাকি, আমাদের আর কোনো প্রতিষ্ঠান না দাঁড়াক, এটি একটা অংশ চায়। এবং আমাদের প্রতিবেশীদের কেউ কেউ চায়, আমরা অনেক সময় ভুল করি। বাংলাদেশের যদি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, আপনি খেয়াল করবেন সোশ্যাল মিডিয়া অনবরত সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আমাদের এখানে সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায় প্রাতিষ্ঠানিকভাবে, কেনিয়ার কোনো লাভ নাই, এটাই দুবাইয়ের কোনো লাভ নাই। লাভ কার? লাভ আমার প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের। আমাদের সমাজের মধ্যে যদি অনবরত অস্থিরতা থাকে, এর লাভটা ওই যে আফ্রিকার কোনো দেশের লাভ না, আমাদের প্রতিবেশীদের লাভ। কিন্তু এই কাজগুলো যা করছেন, যারা উস্কানি দিচ্ছেন, ভারত বিরোধিতার নাম করে, নানা রকমের আবেগ ইমোশনকে তৈরি করে, আমাদের দেশের একটা বিরাট অংশ এদের অন্তর্নিহিত রূপটা বুঝতে পারছেন না। আমাদের দেশের মধ্যে সবসময় একটা বিরাট অংশ চায় না যে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক, বাংলাদেশ মর্যাদার সাথে দাঁড়াক। একেবারে শেষে ছোট্ট একটা প্রশ্ন করি, এই হত্যাকাণ্ডের পরপরে সামাজিক যোগাযোগের মধ্যে প্রস্তর যুগের সব ক্যালিগ্রাফি পাওয়া গেল এত দ্রুত। এগুলো আপনি খেয়াল করবেন যে এই হত্যাকাণ্ড, এটা নিন্দনীয়, এটা বিচার চাই। কিন্তু একই সঙ্গে তার সাথে ইডেন কলেজ থেকে ছাত্র দলের নেত্রীদেরকে বের করে দেওয়ার ঘোষণা, ইশরাক হোসেনকে কুপিয়ে হত্যা করে তাকে কুকুর দিয়ে খাওয়ানোর ঘোষণা, অনেক ধন্যবাদ, বিএনপিকে টার্গেট করে প্রচারণা, এটি হচ্ছে ওই যে ম্যাটিকুলাস প্ল্যান। 5ই আগস্ট ম্যাটিকুলাস প্ল্যান শেষ হয়নি, এটি এখনো কন্টিনিউ করছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম খুবই কষ্টের, আতঙ্কজনক অবশ্যই, এর থেকে পরিত্রাণ জরুরি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।